দেখো, পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। এর প্রথম কক্ষপথ ধরে নাও এরকম, দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে? তৃতীয় কক্ষপথ এরকম। এইভাবে উপর দিকের যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোর শক্তি হচ্ছে একটু বেশি, আর নিচের দিকের যে কক্ষপথ আছে সেই কক্ষপথগুলোর শক্তি হচ্ছে কম, ঠিক আছে? তো যখন ওপর দিকের কক্ষপথ, মানে ধরো এই আরো তো কক্ষপথ আছে অনেকগুলো, এই যে কোনো কক্ষপথ, মানে এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল, এই কক্ষপথের শক্তি হচ্ছে ইআই। আর মনে করলাম ইআই মানে এইখান থেকে একটা ইলেকট্রন হয়তো এই কক্ষপথে নেমে এলো, ইএফ, এটাকে ফাইনাল কক্ষপথের শক্তি বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে ফাইনাল কক্ষপথ বলা হচ্ছে, আর এটাকে ইনিশিয়াল কক্ষপথ বলা হচ্ছে। মনে করলাম ওই যে এন বলে না, এন কততম কক্ষপথ, সেই এন এর মান হয়ে গেল এখানে এফ, এই যে, আর এন এর মান আই, ঠিক আছে? তাহলে এখন আমরা শক্তির ব্যাপারটা কি জানি বলো? শক্তির রাশিমালাটা কত ছিল, কেউ বলতে পারবে? বলো। Sir, En is equal to minus n into the power 4 z square by 8 epsilon naught. আমি এখানে আর সি এইচ ওটা, আচ্ছা ঠিক আছে, তোমাদের হিসেব মতোই আমি যাচ্ছি। এম জেড স্কোয়ার ইন্টু দ্য 4 বাই, বলো, এম জেড স্কোয়ার ইন্টু দ্য 4 বাই, তোমাদের সাউন্ড ঠিকঠাক আসছে না, দেখো বুঝতে পারলে কি না? এটা আমি হাইড্রোজেনের কক্ষপথে, হাইড্রোজেনের স্পেশাল ইয়েতে নিয়ে যাচ্ছি না, আমি হাইড্রোজেন বলছি না, যে কোনো পরমাণুর ক্ষেত্রে বলছি। এরপর দেখো, মনে করলাম ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল কক্ষপথ, এটা ফাইনাল কক্ষপথ। ইনিশিয়াল কক্ষপথের শক্তি হচ্ছে ইআই। তাহলে কি হবে, যে এই যে ইলেকট্রনটা যখন উপরের কক্ষপথ থেকে নিচে নেমে আসবে তখন শক্তি বিকিরণ করবে, তা সেই যে বিকিরিত শক্তি, যদি এই বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে ডেল্টা ই হয়, তাহলে আমরা বলতে পারি ডেল্টা ই সমান হচ্ছে কত না উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথের শক্তি মাইনাস নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথের শক্তি, ঠিক আছে? তাহলে ইআই এর মধ্যে কি থাকে বলো? মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার আর সি এইচ মাইনাস ইএফ, মানে কত, জেড স্কোয়ার বাই এফ স্কোয়ার আর সি এইচ। এখানে একটা মাইনাস থাকবে, এবারে মাইনাস মাইনাসে পাস হয়ে গেল, তাহলে কত আসবে? জেড স্কোয়ার আর সি এইচ 1 বাই এফ স্কোয়ার মাইনাস 1 বাই, সরি এটা আই স্কোয়ার, বোঝা গেল? এবারে কে বড় বলো, এই 1 বাই এফ স্কোয়ার বড় না 1 বাই আই স্কোয়ার বড়? যেহেতু এফ হলো ছোট, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ এইগুলো, আর আই হলো আপার লেভেল, এফ ধরে নাও প্রথম কক্ষ, তাহলে আই হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি। তাহলে এইটা ছোট, এইটা বড়। এখন এই ডেল্টা ই, এই শক্তিটা বেরোচ্ছে, এই শক্তিটা হতে পারে দৃশ্যমান আলো, হতে পারে বা অন্য কোনো আলো হতে পারে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। যদি এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে শক্তি কত
এইচ সি বাই ল্যামডা। এই ফোটনটার শক্তি কত? এইচ সি বাই ল্যামডা। তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা ক্যান্সেল করি, এইচ সি কেটে যাবে, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার আর 1 বাই এফ স্কোয়ার মাইনাস 1 বাই আই স্কোয়ার। জেড ইজ ইকুয়াল টু আমি এখনো 1 ধরিনি, কারণ আছে যখন তোমরা হয়তো তোমাদেরকে বলবে লিথিয়াম বেরিলিয়াম, লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে বলবে লিমেন বামার প্যাসেন্ট ব্র্যাকেট ফোন এইরকম কোন শ্রেণী বলবে, তখন জেড না থাকলে পারবে না। এইবারে যদি হাইড্রোজেনের কক্ষপথের কথা বলা হয় তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, আর ইজ ইকুয়াল টু আর ইনটু 1 বাই এফ স্কয়ার মাইনাস 1 বাই আই স্কয়ার। এইটা হলো নির্গত যে ফোটন নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দেখে নিও এগুলো, ঠিক আছে। এরপর আমরা লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট ও ফুন্ড শ্রেণীগুলো বলবো। তাহলে আমাদের যে সূত্রটা এখান থেকে বেরিয়েছে সেটা হলো, প্রথম সূত্রটা হচ্ছে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইনটু 1 বাই এফ স্কয়ার মাইনাস 1 বাই আই স্কয়ার। এবারে লিম্যান শ্রেণী কাকে বলে? লিম্যান কেউ কেউ লাইম্যান শ্রেণীও বলে, ঠিক আছে। তোমরা এগুলো কেমিস্ট্রিতে অলরেডি পড়ে নিয়েছো 11-এ। অনেক ক্ষেত্রে আমাদের সময় স্যারেরা করতেন, জানি না এখন কি করছেন, সমস্ত স্যারের কথা আমি আমার মতো পড়াচ্ছি। আমাদের সময় স্যারেরা কিন্তু বলে দিন, এটা 11-এ তোমরা পড়েছ, 12-এ আর দেখতে হবে না, এটা তোমরা নিজেরা দেখিয়ে নেবে, ঠিক আছে। অনেকেই স্যারেরা এরকম বলতেন। তো যাই হোক, আমি এটা রিভাইজ তোমাদের করে দিচ্ছি। লিম্যান শ্রেণী বা লাইম্যান শ্রেণী যা বলবে, লিম্যান শ্রেণী, লিম্যান শ্রেণী। লিম্যান শ্রেণীটা কি দেখো, যদি 2 3 4 5 ইত্যাদি মানে আই এফ ইজ ইকুয়াল টু 1 হয়, এফ ইজ ইকুয়াল টু 1 এবং আই ইজ ইকুয়াল টু 2 3 4 5 ইত্যাদি হয়, অর্থাৎ 2 3 4 5 ইত্যাদি আপার লেভেলের যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে যদি আলো এই ইলেকট্রন নেমে আসে তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? আর ইনটু 1 বাই 1 স্কয়ার। ভালো করে শুনবে, ফাইনাল কক্ষটা কত? 1 নম্বর কক্ষ, কে কক্ষে নেমে আসবে? x স্কয়ার মাইনাস 1 বাই আই স্কয়ার। এবার আই মানে কত বলে দিয়েছি বলো? আই মানে 2 3 4 5। লিম্যান শ্রেণীর অনেকগুলো আছে। এল কক্ষ থেকে কে কক্ষে নেমে এলো? লিম্যান শ্রেণী। এম কক্ষ থেকে কে কক্ষে, দেখো লিম্যান শ্রেণী কতগুলো হতে পারে? লিম্যান শ্রেণীগুলো দেখে নাও। আই ইজ ইকুয়াল টু কত বললাম? 2 3 4 ডট ডট ডট। এবার দেখে নাও ভালো করে, এটা হচ্ছে -13.6, তারপরটা হচ্ছে 3.4, তারপরটা হচ্ছে 1.51, তারপর হচ্ছে মনে হয় 0.84, তারপরে 0.5। এরকম দেখবে তো কক্ষপথগুলো শক্তি কত আছে ঠিক লিখেছি কিনা। আমি তো লিখে দিলাম, কক্ষপথগুলো শক্তি ঠিকঠাক লিখেছি কিনা দেখে নাও তো একটু। চিহ্নগুলো মাইনাস হবে। হ্যাঁ, চিহ্নগুলো আমি শক্তিগুলো তো দুটো দিয়েছি, বাকিগুলো দিতে ভুলে গেছি। যাই হোক 1 পয়েন্ট ঠিকই লিখেছি। তাহলে মানগুলো মোটামুটি দেখো। লিম্যান শ্রেণী যদি 2 নম্বর কক্ষ থেকে একে আসে এটা লিম্যান, 3 থেকে একে আসে এটা লিম্যান, 4 থেকে একে আসে এটা লিম্যান, 5 থেকে একে আসে এটা লিম্যান। তাহলে এটা লাইম্যান বা লিম্যান শ্রেণী। ঠিক আছে,
নেক্সট, যদি বামার শ্রেণী চাই তাহলে বামার শ্রেণী, তাহলে উপরে যে কোনো কক্ষপথ থেকে 2 নম্বর নেমে আসবে। এইটা 3 থেকে 2 এ নামলো, 4 থেকে 2 এ নামলো, 5 থেকে 2 এ নামলো, আরো কোথাও থেকে 2 এ নামলো, এগুলো সব বামার। ঠিক আছে, তার মানে i ইকুয়াল টু কত হবে 3 4 আর f ইকুয়াল টু 2, অর্থাৎ ফাইনালটা কত হবে 2 আর ইনিশিয়ালটা কত হবে 2 এর চেয়ে বেশি। অর্থাৎ প্রথমে সে 2 থেকে 3 4 5 6 ইত্যাদি বিভিন্ন উচ্চতর কক্ষে ছিল ইলেকট্রনটা, পরে সেটা ইয়েতে নেমে আসলো, 2 নম্বর কক্ষে নেমে আসলো। বামার শ্রেণীর বিশেষত্ব জানো কিছু? বামার শ্রেণী দৃশ্যমান বর্ণালী সৃষ্টি করে। বামার শ্রেণী দৃশ্যমান বর্ণালী সৃষ্টি করে, অন্যান্যগুলো দৃশ্যমান সৃষ্টি করতে পারে না। এবারে প্যাসেন, কেউ প্যাসেনও বলে, প্যাসেন শ্রেণী, তাহলে ফাইনাল কক্ষ 3 নম্বরে নেমে আসবে। কোথা থেকে না 4 5 6 ইত্যাদি আপার লেভেল। তাহলে এই জায়গাটা বসবে 3, এফ এর জায়গাটা, এর আই এর জায়গাটা আই রইল, এর 4 5। অর্থাৎ যে কোনো উচ্চতর কক্ষ থেকে যদি 3 এ নেমে আসে তাহলে এটা হবে প্যাসেন। ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট আর ফুন্ড ইত্যাদি শ্রেণীগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা ওগুলো দেখবে, আমি আবারও বলছি তোমরা ওগুলো দেখবে। এইবারে যদি বলে, তোমাকে একটা প্রশ্ন করলো, বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার শ্রেণীতে প্রাপ্ত ফোটনগুলির সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? কেউ বলতে পারবে? সেক্ষেত্রে আমি কি ভাববো, কি আমার ভাবা উচিত? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তি হাইয়েস্ট হবে না লোয়েস্ট হবে? গুড, শক্তি লোয়েস্ট হবে। অর্থাৎ ওই ট্রানজিশনটা কার কার মধ্যে হবে জানো? বামার শ্রেণী বলেছে। বামার শ্রেণী হলে কি করতে হবে ভালো করে শুনবে। বামার শ্রেণীর, আমি একটা বলছি, বামার শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আচ্ছা, সর্বোচ্চ ল্যামডা ম্যাক্স কত হবে বলো? ম্যাক্সিমাম ল্যামডা যদি হয় তাহলে কি হবে বলো? 1r ইনটু 1/2। আরে বামার শ্রেণীর ক্ষেত্রে এটা তো 2 হবেই, বামার শ্রেণীর ক্ষেত্রে এটা তো 2 হবেই, কিন্তু বাকিটা কত হবে বলো? ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য মানে মিনিমাম শক্তি, তার মানে কোথা থেকে আসবে? এই 3 থেকে 2 এর ট্রানজিশনটা হবে, এইটা ল্যামডা মিন, এই ল্যামডা ম্যাক্স। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আবার আঁকছি এটা -13.6 -3.4 -1.85 সরি 1.51, তারপর হচ্ছে 0.85, তারপর হচ্ছে -5.1। যাই হোক, তাহলে বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বনিম্ন শক্তি, তাহলে এটা 1, এটা 2, n n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5। তাহলে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য মানে মিনিমাম শক্তি, তাহলে 2 নম্বরে আসতে হবে। সর্বনিম্ন শক্তি কার হবে? এর হবে না এর হবে? আরে এই 3 থেকে 2 এর ট্রানজিশনটা মনে রাখবে, এগুলো বুঝে করতে হবে। তাহলে 1/3 স্কয়ার এইটা করব। এবারে ল্যামডা মিন মানে
ল্যামডা মিন 1/λ মিন। মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য দরকার, তার মানে শক্তি কত দরকার? সর্বোচ্চ। তা সর্বোচ্চ শক্তি পেতে গেলে কোথা থেকে আসতে হবে বলো? কত নম্বর কক্ষপথ থেকে 2 আসতে হবে বলো? ইনফিনিটি। 5 নম্বর না না, ইনফিনিটি ইনফিনিটি অসীম থেকে আসতে হবে। ইনফিনিটি অসীম থেকে একে এখানে আসতে হবে। অর্থাৎ পার্থক্যটা এই যে অসীমে শক্তি কত জানো? 0। অসীমে শক্তি কত জানো? 0। তাহলে পার্থক্যটা কত হবে? এই যে -3.4 চলে আসবে আর কি, সমান হবে r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1 মনে রাখবে এটা। তাহলে কি হবে? r স্কোয়ার বাই ওই যা যা আসবে আসবে r/4। ঠিক আছে, এই হলো বামার শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমি এখন তোমাদের নির্গত হওয়া, গুড। তাহলে আমরা এখন বর্ণালী সম্পর্কে পড়াবো। বর্ণালী, এই যে পরমাণু বা অণু থেকে পাওয়া বর্ণালী 2 প্রকার হয়, নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী। এখন এই নিঃসরণ বর্ণালীটা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পটি বর্ণালী আর একটা হচ্ছে রেখা বর্ণালী। ভালো করে শুনবে, পটি বর্ণালী এবং রেখা বর্ণালী। তো নিঃসরণ বর্ণালী কি হয়? নিরবিচ্ছিন্ন বর্ণালী, পটি বর্ণালী আর রেখা বর্ণালী। আমার বলা ভুল হলো, 3 প্রকার হয়: নিরবিচ্ছিন্ন বর্ণালী, পটি বর্ণালী আর রেখা বর্ণালী। যখন আমরা কোনো ধাতুকে গরম করি, ধাতুকে গরম করা হয় এবং উত্তপ্ত করা হয়, এই উত্তপ্ত খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, তখন কি হয়? তখন সেই ধাতু থেকে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, মানে 0 থেকে ল্যামডা ইনফিনিটি সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে বের হয়। কি বললাম? কোনো ধাতুকে উত্তপ্ত করলে, ভালো রকম যদি উত্তপ্ত করি, তাহলে তার ভেতর থেকে যে তরঙ্গগুলো বেরোয়, আলোক তরঙ্গ হতে পারে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হতে, মানে তোমার ওখান থেকে বিভিন্ন রকমের ফোটন বেরোয়। সেই বিভিন্ন শক্তি সম্পন্ন ফোটনের মধ্যে হচ্ছে কি, এমনকি শূন্য তরঙ্গ দৈর্ঘ্যেরও প্রায় কাছাকাছি থাকবে, আবার অসীম তরঙ্গ দৈর্ঘ্যেরও বিকিরণ ওখান থেকে পাওয়া যাবে। তার মানে আমি ওই যে বর্ণালী পাবো, এই ধাতুকে উত্তপ্ত করার পরে যে আলোটা বেরোচ্ছে তাকে বিশ্লেষণ করে যে বর্ণালী পাবো, সেটাতে কোনো জায়গায় অন্ধকার থাকবে না। যেমন ধরো এইটা হচ্ছে একটা লাইন, এই লাইনের উপরে তোমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য জায়গাগুলো আছে, সব তরঙ্গ দৈর্ঘ্যের তুমি কি পাবে? সব তরঙ্গ দৈর্ঘ্যতেই তুমি আলো পাবে। দেখবে এই পটি একটা বর্ণালী করা আছে, বর্ণালীটার পুরোটাই আলোকিত, এটা পুরোটাই আলোকিত, কোথাও কোনো আবছা বা দাগ অংশ নেই। ঠিক আছে, এটা ধাতুর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী। ঠিক আছে, এবারে নিঃসরণ বর্ণালী নিরবিচ্ছিন্ন হলো, তাহলে নিরবিচ্ছিন্ন বলে দিলাম। এবারে পটি নিঃসরণ বর্ণালী, পটি পটি নিঃসরণ বর্ণালী। অন্য কোথাও এই চ্যাপ্টারটা আলোচনা আরো আছে, দেখবে আমি এখানেই বলে দিচ্ছি। এবার হচ্ছে কোনো গ্যাসীয় অণুকে যদি গরম করা হয়, ভালো করে শুনবে, আগের বারে ধাতুকে উত্তপ্ত করেছিলাম, এবারে বলছি কোনো গ্যাসীয় অণুকে যদি উত্তপ্ত করা হয়, অণুগুলিকে মানে গ্যাসের মধ্যে থাকা অণুগুলিকে যদি উত্তপ্ত করা হয়, তখন কি হয়? তখন এই প্রকার বর্ণালী পাওয়া যায়। তখন কি পাওয়া যায়? কিছুটা আলোকিত পটি পাওয়া যাবে, ঠিক আছে, কিছুটা হয়তো অন্ধকার। এই পুরোটা ধরো, পুরোটা আলোকিত অংশ, তার মধ্যে এই জায়গাটা অন্ধকার, এই জায়গাটা হয়তো অন্ধকার, আবার এতটা পটি পাওয়া গেল, আবার এইখানে একটু অন্ধকার, আবার এইখানে হয়তো আর একটা অন্ধকার। অর্থাৎ পটির আকারে আলো দেখতে পাওয়া যাবে। এটাকে নিরবিচ্ছিন্ন পটি বর্ণালী বলা হয়। কি বলা হয়? নিরবিচ্ছিন্ন পটি বর্ণালী। এর উৎস কি না, এটা অণু থেকে পাওয়া যায়।
গ্যাসীয় অণুকে উত্তপ্ত করলেই পাওয়া যায়। ঠিক আছে, এবারে রেখা নিঃসরণ বর্ণালী কারণটা বলবেন? বলছি সব। এরপর হচ্ছে রেখা নিঃসরণ বর্ণালী। রেখা নিঃসরণ বর্ণালী এর দেখো কারণটাই যে যেটা পড়াতে পড়াতে আমরা ওখানে গেলাম। ঠিক আছে, দেখো পারমাণবিক অবস্থায় থাকা যদি কোনো পদার্থ থাকে, যদি কোনো পদার্থ পারমাণবিক অবস্থায় আছে তাকে যদি উত্তপ্ত করি তাহলে পরমাণুগুলো ভূমিস্তর থেকে উচ্চস্তর শক্তিস্তরে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো কে কক্ষ থেকে এল কক্ষে বা কে কক্ষ থেকে এম কক্ষে ইত্যাদি যেতে পারে। একইভাবে এল কক্ষ থেকে এম এন ও পি ইত্যাদি কক্ষে চলে যেতে পারে। চলে যেতে গেল, এরপর কি হবে? যখনই ওদের চলে গেছে, এখন এই ফাঁকা জায়গাকে পূরণ করতে হলে কেউ নেমেতে আসবে, তাহলে কোনো না কোনো ইলেকট্রন যদি এই ফাঁকা জায়গাটা কে কক্ষের শূন্যস্থানকে পূরণ করতে এল কক্ষ থেকে একটা ইলেকট্রন নেমে আসলো বা এম কক্ষ থেকে একটা ইলেকট্রন নেমে আসলো, তখন সেই ইলেকট্রনটা কি করবে? নামার সময় শক্তি বিকিরণ করবে। নামার সময় শক্তি বিকিরণ করবে। এই শক্তি বিকিরণ যদি করে সেইটা আসবে কি? রেখা বর্ণালী। অর্থাৎ এই যে ট্রানজিশনটা হলো, এই যে ফোটনটা নির্গত হলো, ইলেকট্রনের ট্রানজিশন হলো, এটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন শক্তি স্তরগুলোর মধ্যে হলো। অর্থাৎ এই স্তরগুলোর মধ্যে যে স্থানান্তরণ হলো তারপর নির্গত শক্তির পরিমাণ নির্দিষ্ট, তার ফলে নির্গত শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে পাবো না, অর্থাৎ কতগুলি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকিত রেখা পাবো। তাহলে বর্ণালীটাতে কি পাবো? কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকিত রেখা পাবো, এই যে এগুলো, এই রেখাগুলো পাবো। ঠিক আছে, এটা হচ্ছে রেখা নিঃসরণ বর্ণালী। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী কাকে পেলাম? বলো, ধাতু থেকে। নিরবিচ্ছিন্ন বর্ণালী কোথা থেকে পেলাম? ধাতু থেকে। ঠিক আছে, এরপরে পটি বর্ণালী কোথা থেকে পেলাম? অণু থেকে। অণু থেকে একটু ছোটতে চলে এলাম, তাহলে পটি বর্ণালী। আর রেখা বর্ণালী কোথায় পেলাম? আরো ছোট, পরমাণু থেকে। ঠিক আছে, তো এইবারে নিঃসরণ বর্ণালী বললাম, এবারে শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী কিন্তু দুই প্রকার। শোষণ বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে পটি শোষণ বর্ণালী, আর দ্বিতীয়টা জানো? রেখা শোষণ বর্ণালী। তাহলে পটি শোষণ বর্ণালী কাকে বলবো? মনে করলাম একটা আলোক রশ্মিগুচ্ছ আমি আণবিক অবস্থা থাকা কোনো গ্যাসের মধ্য দিয়ে পাস করছি। কেমন গ্যাসের মধ্য দিয়ে পাস করব? বোঝা গেল? এই যে আলোক রশ্মি বা কোনো বিকিরণ, আলোক রশ্মি হতে পারে, কোনো বিকিরণ হতে পারে, আমি আণবিক অবস্থা থাকা গ্যাসের মধ্য দিয়ে পাঠাবো। তার ফলে এখানে যে বর্ণালীটা পাবো, সেই বর্ণালীতে কি হবে? এই গ্যাসটা গরম করলে কোনো না কোনো পটি বর্ণালী তৈরি হতো কিনা বলো? আণবিক অবস্থা থাকা কোনো গ্যাসকে গরম করলে কোনো পটি বর্ণালী পাওয়া যায় কিনা? একটু আগে বলেছি। হ্যাঁ, তো এই আণবিক অবস্থা থাকে গ্যাসটা ভেতর দিয়ে যদি এখন লাইট পাস করি বা কোনো রশ্মি পাস করি, তাহলে সে নিজেরা উত্তপ্ত অবস্থায় যেরকম পটি বর্ণ গঠন করে সেই জায়গাগুলো অন্ধকার পটি তৈরি করবে। সেই জায়গাগুলো, ধরে না এইটা আলোকিত হতো, এবার এটা অন্ধকার হবে।
এই জায়গাটা অন্ধকার ছিল আগের বারে, এইবারে আলোকিত হবে। আর এই জায়গাটা আলোকিত ছিল এবার, সরি সরি সরি, একটু মোটা পাতলাগুলো ঠিক করে দিই। যে জায়গাগুলো আলোকিত ছিল সেগুলো অন্ধকার হলো, আর যে জায়গাগুলো অন্ধকার ছিল সেগুলো আলোকিত হয়ে গেল। মানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এই গ্যাসটি আণবিক অবস্থায় থাকাকালীন, সরি, উত্তপ্ত অবস্থায় থাকাকালীন, আণবিক অবস্থায় থাকা গ্যাসটি উত্তপ্ত অবস্থায় যে কোটি বর্ণালী গঠন করে বা যে তরঙ্গদৈর্ঘ্যগুলো বিকিরণ করে, শীতল অবস্থায় তার মধ্য দিয়ে যদি আলো পাস করা হয় বা কোনো তরঙ্গ পাস করা হয়, তাহলে সে ঠিক সেই তরঙ্গগুলোকে শোষণ করে নিতে পারবে। তার মানে সেই জায়গাগুলো আমরা সমস্ত তরঙ্গদৈর্ঘ্য, এই আলোক রশ্মিতে কি আছে, ল্যামডা 0 থেকে ল্যামডা ইনফিনিটি পর্যন্ত সব আলোক রশ্মি আছে, এখানে আছে। তার মধ্যে কোনগুলোকে সে শোষণ করে ফেললো, নিজে উত্তপ্ত অবস্থায় যেগুলো নির্গত করে সেগুলোকে শোষণ করে ফেলবে। ঠিক আছে, একইভাবে কোটি শোষণ বর্ণালী হয়ে গেল, রেখা শোষণ বর্ণালী, রেখা শোষণ বর্ণালী। এটা কি না, পারমাণবিক অবস্থায় থাকা কোনো গ্যাসের মধ্য দিয়ে যদি আমি আলোক রশ্মি পাঠাই, উপযুক্ত সব রকমের তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন, সব রকমের তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন পাঠাই, যদি পারমাণবিক অবস্থায় কি আছে, এর মধ্যে দিয়ে যদি আমি আলোক রশ্মিগুলো পাঠাই, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা ইজ ইকুয়াল টু 0 থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু ইনফিনিটি সব তরঙ্গ দৈর্ঘ্য পাঠাই, তাহলে কোনগুলো এ শোষণ করে নেবে? দেখো এখন এই গ্যাসটা কোন স্তরে আছে, ঠান্ডা গ্যাসটা বলো, ভূমিস্তরে না উত্তেজিত? এই গ্যাসটা ঠান্ডা ভূমিস্তরে আছে, তাহলে সে কি করে বলো, বিভিন্ন শক্তি সম্পন্ন ফোটনকে গ্রহণ করে নিজে উচ্চ শক্তি সম্পন্ন যাবে কিনা? যাবে। তার মানে কি করবে, উত্তপ্ত অবস্থায় যে যে বর্ণালীগুলো সে বিকিরণ করেছিল সেই বর্ণালীগুলো এখন শোষণ করবে, করবে কিনা? সেই বর্ণালীগুলো এখন শোষণ করবে কিনা? তাহলে যেহেতু পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি করে, তাহলে শোষণ করার সময়ও ঠিক যে তরঙ্গ দৈর্ঘ্য সে উত্তপ্ত অবস্থায় বিকিরণ করেছিল, ঠিক সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি এখন ও শোষণ করবে। কারণ তার মনে করো 2 থেকে 1 আসতো, 2 থেকে 1 আসলে যে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে 1 থেকে 2 গেলে সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই শোষণ করবে কিনা বলো? ঠিক আছে, 2 থেকে 1 নামলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরোয় এখান থেকে ল্যামডা, 1 থেকে 2 যাওয়ার সময় ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই শোষণ করবে। তাহলে এই যে আলোক রশ্মি আসছিল তার মধ্যে বেছে বেছে কয়েকটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ও শোষণ করে নেবে। তাই এই যে বর্ণালী পাবে তার মধ্যে পুরোটাই আলোকিত, কোথাও কোথাও একটা দাগ দেখতে পাবে, কোথাও কোথাও একটা দাগ দেখতে পাবে, যার ছবি তোমাদের দেখো ইয়েতে দিয়ে দিয়েছে, ছায়া বইটাতে তোমার দিয়েছে, যার ছবি ছায়া বইটা দিয়েছে, দেখেছো? দেখো আগে ছিল কি, হাইড্রোজেনের শোষণ বর্ণালী দিয়েছে কি, যেখানে যেখানে দাগ হয়, কতগুলো দাগ হয় দেখিয়েছে। আর নিঃসরণ বর্ণালী মানে কি, কতগুলো নির্দিষ্ট জায়গায় সেই আলোক রশ্মি গুলো বেরোচ্ছে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের। এটা মনে রাখবে পারমাণবিক অবস্থার পরিচয়। ঠিক আছে, সূর্য যদি আমরা ভাবি, সূর্যের এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল প্রচন্ড গরম, জানো তোমরা?
কেন্দ্রমণ্ডল প্রচন্ড গরম, তার চারদিকে কি থাকে জানো? এটা কি? আলোকমণ্ডল। এখান থেকে সেই আগুনের শিখাগুলো বেরোয়, বুঝতে পারছো? এখান থেকে আগুনের শিখাগুলো বেরোচ্ছে। এই যে কেন্দ্রমণ্ডল থেকে যখন আলোক রশ্মি বেরিয়ে আসছে বাইরে, বাইরে বেরিয়ে আসছে পৃথিবীতে আসছে, কেন্দ্রমণ্ডল থেকে আলোক রশ্মি বাইরে বেরিয়ে পৃথিবীতে আসছে, তখন তাকে কোন অংশের মধ্য দিয়ে বেরোতে হচ্ছে বলো? কার মধ্য দিয়ে বেরোতে হচ্ছে? আলোকমণ্ডল। আরে কেন্দ্রমণ্ডলের তুলনায় আলোকমণ্ডল ঠান্ডা কিনা বলো, বা কম গরম কিনা বলো? কেন্দ্রমণ্ডলের তুলনায় আলোকমণ্ডল ঠান্ডা বা তুলনামূলক কম গরম। তাহলে এইখান থেকে যখন আসবে, এখানে ঠান্ডা অবস্থা থাকা গ্যাসগুলো কি করবে? কেন্দ্রমণ্ডলের থেকে আগত নিরবিচ্ছিন্ন রশ্মির থেকে কিছু এখানে শোষণ করে নেবে। এবার আমরা যদি পৃথিবীর বাইরে চলে যাই, মানে স্পেসশিপে গিয়ে যদি এই রশ্মিটাকে আমি বিশ্লেষণ করে দেখি, বর্ণালী বিশ্লেষণ যন্ত্রের সাহায্যে একে যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে এখানে কতগুলো দাগ পাবো কিনা? কতগুলো দাগ পাবো কিনা বলো? আমি পৃথিবীর বাইরে বলেছি। এই দাগগুলো কেন সৃষ্টি হবে? আলোকমণ্ডলে থাকা গ্যাসীয় উপাদানগুলির জন্য। অর্থাৎ আলোকমণ্ডলে থাকা গ্যাসীয় উপাদানগুলি কি করেছে? ওগুলোকে শোষণ করে নিয়েছে। এর থেকে আমরা আলোকমণ্ডলে কোন কোন উপাদান আছে জানতে পারবো কিনা? কারণ নির্দিষ্ট গ্যাসের তোমরা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের দাগগুলো পাবে। ভালো করে শুনবে, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রেখা বর্ণালী পাই। তাই এই আলোকমণ্ডলে যে যে গ্যাস উপস্থিত আছে তা আমরা এই রেখা বর্ণালী দেখেই বুঝতে পারবো। কেন? এই রেখা বর্ণালী হচ্ছে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কোন কোন রেখা বর্ণালী থাকবে আমরা জানি। হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে এইটা আমরা জানলাম, এগুলোকে বলা হয় ফ্রনহপার রেখা। এই যে এখানে যে রেখাগুলো তৈরি হয়, এটাকে জানো কি রেখা বলা হয়? এগুলো ফ্রনহপার রেখা। এগুলোকে বলা হয় ফ্রনহপার রেখা এইগুলো। আচ্ছা, এরপরে তো এমনও হতে পারে তো যে পৃথিবী পৃষ্ঠ, ভালো করে শুনবে, এটা পৃথিবী পৃষ্ঠে এইখানে আমি বর্ণালী করব, আর তার আগে বায়ুমণ্ডল আছে কিনা বলো? সূর্য থেকে আলোক রশ্মি আসছে এইখান থেকে, তা শুধু এই আলোকমণ্ডলকে অতিক্রম করেছে না এখানে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে এসছে বলো? তাহলে এই পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করার জন্য এই ফ্রনহপার রেখা ছাড়াও বাড়তি আরো কতগুলো রেখা এখানে দেখতে পাবো। বাড়তি আরো কতগুলো রেখা এখানে আমরা দেখতে পাবো। কথাটা বুঝতে পারলে? সেগুলোকে বলা হয় টেলুরিক রেখা। এবং সেগুলো থেকে আমাদের বায়ুমণ্ডলে কি উপাদান আছে জানা যাবে। কেন না, আলোকমণ্ডলে থাকা গ্যাসগুলো শোষণ করার ফলে আমরা ফ্রনহপার রেখা পেয়ে গেছিলাম। এরপরে আমাদের বায়ুমণ্ডলে থাকা যে গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি বিভিন্নগুলো আছে, সেগুলো কি করে? এই যে আলোটা আসলো এখান থেকে আরো কিছু শোষণ করে নেয়। এবং যেহেতু
আমার মনে হয় এটা যেহেতু গতিপথ, এই যে এই পথটা সূর্যের আলোক রশ্মি আসার এই পথটা শেষের দিকে না, এটা কি পথের তো শেষ চলে এসছে নাকি, প্রায় ভূপৃষ্ঠের কাছাকাছি আসা মানে কি আলোক রশ্মি তার পথের শেষ পর্যন্ত প্রায় পৌঁছে গেছে নাকি, বলতে পারি তো? তো এটাকে টেল বলা হয়, টেল মানে প্রান্ত বা শেষ, লেজ। তার জন্য এখানে যে রেখাগুলো তৈরি হচ্ছে তাদেরকে সম্ভবত বলা হচ্ছে টেলুরিক রেখা, সম্ভবত এই কারণেই বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এইগুলো হলো টেলুরিক রেখা। বাড়তিগুলো ফ্রনহপার রেখা তো পাবোই, তা বাদ দিয়ে আরো বাড়তিগুলো পাবো, এই বাড়তিগুলো হবে টেলুরিক রেখা। এইগুলো থেকে বায়ুমণ্ডলে থাকা উপাদান, ধূলিকণা ইত্যাদি গুলো আমরা জানতে পারবো। ঠিক আছে? এখন তোমাদের আমি আয়নন শক্তি এবং আয়নন বিভব এই দুটো জিনিস নিয়ে একটু বলে দিই। তাহলে আয়নন শক্তি দেখবে, কোনো একটা পরমাণু, কোনো একটা মৌলের পরমাণু ভূমিস্তর আছে। ভূমিস্তর মানে কি? ওর সমস্ত নিম্ন শক্তি সম্পন্ন কক্ষগুলো পূর্ণ আছে। এমন নয় যে ভেতরের কক্ষপথ মানে কে এল এম ফাঁকা আছে কোথাও একটা, আর ওপিতে ইলেকট্রন আছে, অর্থাৎ কে কক্ষ বা এল কক্ষ ফাঁকা আছে, এম এন ওপিতে ইলেকট্রন আছে, এটা নয়। অর্থাৎ সমস্ত কক্ষগুলো ইলেকট্রনে পূর্ণ আছে। তাহলে এই রকম একটা ভূমিস্তরে থাকা ইলেকট্রন পরমাণুকে, ভূমিস্তরে থাকা কোনো মৌলের পরমাণুকে কি পরমাণুর কাছ থেকে একটি ইলেকট্রন বিচ্ছিন্ন করে তাকে কিসে পরিণত করতে হবে? আয়নে। একটি ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে ওই মৌলের আয়নন শক্তি। তাহলে মনে করছি এইটা একটা পরমাণু, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউট্রন প্রোটন এখানে আছে, এটা ইলেকট্রন, এখানেও ইলেকট্রন আছে এক গাদা, আর এই বাইরের কক্ষে হয়তো 4টা ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে কোনখান থেকে একটা ইলেকট্রন বার করতে, বলো কোন কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে সবচেয়ে কম শক্তি লাগবে? বলো, বলেছে ন্যূনতম শক্তি লাগবে, বলো। ইয়েস, সবচেয়ে বাইরের কক্ষপথ, সর্ববহিষ্ঠ কক্ষপথের একটা ইলেকট্রনকে যদি বাইরে বার করে দিই তাহলে এক্ষেত্রে ন্যূনতম শক্তি লাগবে। বানানটা দেখবে, শক্তি লাগবে। আর এইটাকেই বলা হচ্ছে এই মৌলটির আয়নন শক্তি। ঠিক আছে? এটা হলো আয়নন শক্তি। এবারে আয়নন বিভব। বলছে ওই একই ডেফিনেশন, একই ভূমিস্তরে থাকা কোনো পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে যে ন্যূনতম বিভব প্রয়োগ করতে হবে, একটা ইলেকট্রন বার করে দেব, তার জন্য যে ন্যূনতম বিভব লাগবে। তো মনে করছি ন্যূনতম শক্তিটা ইলেকট্রন ভোল্টে আছে, ই ইলেকট্রন ভোল্ট, ই ইলেকট্রন ভোল্ট। তাহলে এর কত বিভব প্রয়োজন হবে জানো? বিভব হবে কত? ই বাই ই। মোট শক্তিকে, এটা জুলে, সরি হ্যাঁ, এটা যদি ইলেকট্রন ভোল্টে হয় তাহলে একে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আয়নন বিভব পাবো। তাহলে আয়নন বিভব সমান আয়নন শক্তি কিসে? না ইলেকট্রন ভোল্টে আয়নন শক্তি। এটা কি? ইলেকট্রন ভোল্টে আয়নন শক্তি। তাহলে আয়নন বিভব কত হবে? ই বাই ই। এটা মনে রাখবে। তাহলে আমরা এখনো পর্যন্ত যতগুলো সূত্র প্রমাণ করলাম সেই ততগুলো সূত্র জেড আছে আর এন আছে। জেড হচ্ছে কত পারমাণবিক সংখ্যা, সেই জেড ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই তাহলে সমস্ত সমীকরণগুলো কার জন্য হয়ে যাবে? হাইড্রোজেনের জন্য। ভি ইকুয়াল টু কত হলো? জেড স্কোয়ার বাই
টু এপসাইলন জিরো এইচ, হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু যা ছিল এপসাইলন জিরো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এফ জেড স্কোয়ার ইত্যাদি ছিল। ই সমান ছিল এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এগুলো যতগুলো আমরা পেলাম কম্পাঙ্ক ইত্যাদি, সবগুলোতে জেড ইজ ইকুয়াল টু যদি 1 বসিয়ে দাও তাহলে আমরা হাইড্রোজেনের বিভিন্ন কক্ষপথে পাবো, কিন্তু এন ইজ ইকুয়াল টু 1 বসাইনি। এরপর যদি এন ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা কি পাবো? এন ইজ ইকুয়াল টু 1 বসালে হাইড্রোজেনের কোন কক্ষের পাবো? প্রথম কক্ষে। এইভাবে আমরা হাইড্রোজেনের রেডিয়াস বার করে নেব 0.51 অ্যাংস্ট্রম সম্ভবত, বা 54 অ্যাংস্ট্রম এরকম একটা আছে, তত্ত্বটা দেখবে, আমার এই মুহূর্তে মনে নেই, তবে 0.54 এরকম একটা অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এইভাবে যদি আমরা সেই ব্যাসার্ধের সূত্র এন স্কোয়ারের দিয়ে মেনে আমরা করে আলোচনা করি তাহলে দেখব প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ সকলের ব্যাসার্ধ আমরা পাবো। একইভাবে ওইটা যদি বসাই তাহলে লিথিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধও আমরা পাবো। কথাটা বুঝবে? যদি প্রয়োজন হয় এটাও আমি আলোচনা করে দেব, ঠিক আছে? তো এইভাবে আমরা বোরের কোয়ান্টাম তত্ত্বের যে নিলস বোরের কোয়ান্টাম তত্ত্বের যে স্বীকার্যগুলো সেখান থেকে কিছু সাফল্য আর ব্যর্থতা, এটা তোমাদেরকে নিজেরাই পড়ে নিতে হবে, আমি বলে দিচ্ছি। দেখো, বোরের ব্যর্থতা আছে, কিছু কিছু সাফল্য আছে। দেখো, বোরের যে ইয়েটা করা হয়েছিল, বোর যে স্বীকার্যগুলো করেছিলেন এবং যে কোয়ান্টাম তত্ত্বটা দিয়েছিলেন সেখান থেকে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, যেগুলো অর্থাৎ যার বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, কে কক্ষে একটা ইলেকট্রন আছে, সোডিয়ামের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, আর গেছে পটাশিয়াম মনে হয় 19, ওর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এরকম ক্ষার ধাতুগুলো যাদের বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে আমাদের ধর্মগুলো এবং বিভিন্ন ক্যালকুলেশন করা সম্ভব হয়েছিল। কিন্তু বহু ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ যাদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন এগুলো থাকে, তাদের ক্ষেত্রে আমাদের এটা সম্ভব হয়নি, ঠিক আছে? তা সত্ত্বেও এখানে কিন্তু বলতে হবে যে সম্ভব হয়নি বটে, কিন্তু বোর তত্ত্বের দ্বারা স্বীকার্য এই মডেলটাই হলো প্রাথমিক মডেল, যা আমাদের অন্যান্য বা অগ্রগতি পথে মানে এটাই সর্বজন স্বীকৃত প্রথম মডেল, এটাও মানতে হবে, ঠিক আছে? দ্বিতীয়, হাইড্রোজেন বর্ণালীতে যে প্রতিটি বর্ণালী আছে, আমরা রেখা বর্ণালী পর্যন্ত পড়েছি। এরপরে ফাইন স্ট্রাকচার বলে একটা জিনিস আছে, অর্থাৎ ওই রেখাগুলো আরও কতগুলো সরু 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 সুতোর মতো, পাতলা চুলের মতো রেখার সমষ্টি, এটাকে বলে ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচারটা কেন, এটা ব্যাখ্যা করতে পারেনি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যর্থতা। তাছাড়া বোরের মডেলে ধরে নেওয়া হয়েছিল যে, বা হয়েছে যে, কোনো নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণরত ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। কেন করে না সেটা কিন্তু উনি বলেন, ঠিক আছে? এটা একটা বলতে পারো। যাই হোক, মোটামুটি আলোচনা করা গেল। এরপর হচ্ছে এক্স রশ্মি, রন্টজেনের আবিষ্কার আছে এক্স রশ্মি, তারপরে আলোচনা হচ্ছে। রন্টজেন 1895 সালে প্রথম এক্স রশ্মি আবিষ্কার করেন এবং তিনি দেখলেন যে এই উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি ভালো ভালো প্রতিবন্ধক অর্থাৎ বাধাকে ভেদ করে পেরিয়ে যেতে পারছে। এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, আমি তথ্যগুলো বলছি। এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, পাতলা কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, ইভেন চামড়া পর্যন্ত আমাদের ভেদ করে দিতে পারে। হাড়কে ভেদ করতে পারে না, কিন্তু চামড়াকে ভেদ করে দিতে পারে। তো যেহেতু এটি একটি অজানা রশ্মি ছিল, ইনি দেখলেন এটা তড়িৎগ্রস্তও নয়,
এর ধনাত্মক বা ঋণাত্মক আধানের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, এ কিন্তু নিউট্রাল। ঠিক আছে, এ কিন্তু নিউট্রাল। তাহলে এইটা কি রশ্মি জানেনও না, পরমাণুর মধ্যে থেকে কেন বেরোচ্ছে বুঝতে পারছেন, করতে পারছেন না। যেহেতু একটা অজানা রশ্মি, তার জন্য উনি নাম দিলেন কি এক্স রশ্মি। আমাদের ধরা অভ্যাস আছে না, কোনো কিছু না জানতে পারলে ধরি প্রতিটি গরুর দাম এক্স টাকা, এরকম মনে পড়ছে ওইগুলোই। এক্স রশ্মি চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, তার থেকে উনি বললেন যে এক্স রশ্মি নিঃসন্দেহে কোনো নিস্তড়িত স্রোত, নিস্তড়িত ভরহীন কণার স্রোত, এরকম বলেছিলেন। যাই হোক, আবার এক্স রশ্মি অপবর্তন দেখায়, এক্স রশ্মির প্রতিফলন বা ব্যতিচার দেখতে হলে ওই কোনো নির্দিষ্ট কেলাস ছাড়া সম্ভব নয়। অর্থাৎ কেলাসগুলির যে বিভিন্ন স্তরের পার্থক্য, সেটা দিয়েই একমাত্র এক্স রশ্মির অপবর্তন, ব্যতিচার ইত্যাদি ঘটানো সম্ভব হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের আলোচনা হবে যে ইলেকট্রন দ্বারা অর্জিত শক্তি যদি ফোটনে পরিণত হয় সম্পূর্ণরূপে, তাহলে সেই ফোটনের শক্তির সঙ্গে ইলেকট্রনের গতিশক্তি বা মোট শক্তির কি সম্পর্ক আছে। একটা ইলেকট্রন ভি বিভব প্রয়োগে অতিক্রম করলো, যদি ইলেকট্রনটার শক্তি প্রথমে ছিল 0, তাহলে শেষে কত শক্তি হবে বলতে পারবে? যদি বেগ বাড়ছে বলতে পারবে কেউ? গুড, ইভি। এবারে এই ইলেকট্রনটা কত গতিশক্তি অর্জন করে ফেলেছে? ইভি। এবারে ইলেকট্রনটা কোথাও ধাক্কা দিল বা ইলেকট্রনের কোনো কারণে ইলেকট্রনের সমস্ত শক্তি কিসে রূপান্তর হলো? ফোটনে রূপান্তর হলো। তা ফোটনের শক্তি কত হবে? একটি ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। তা এই শক্তিটা পুরোটা ইলেকট্রনের শক্তিটাকে নেবে, তাহলে ইভি। এই হলো সূত্র, আর কিচ্ছু নেই। তারপরে এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা করতে পারো, তোমাদের ইচ্ছা। এটা ইলেকট্রন ভোল্টে আছে, তোমরা জানো। ঠিক আছে, এবারে যেমন যেমন প্রয়োজন সেরকম ক্যালকুলেশন করতে পারো। আমার এখানে আর নতুন কিছু তোমাদের জন্য বলার নেই, যেমন যেমন আসবে তোমরা বলতে পারো। এইবারে এই যে এইচসি কে 12,412 বলা যায়, তোমরা জানো। যদি এইদিকে শক্তির ইলেকট্রন ভোল্টে থাকে তাহলে 12,412 বলা যায়। এটা আগেই মনে হয় একটু আলোচনা হয়েছিল, তো যাই হোক, তাহলে এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু কত বেরোবে? ল্যামডাটা দিয়ে গেল, এদিকে গেল, তাহলে এইচসি বাই ইভি 12,412 বাই শক্তিটা কিসে বসাতে হবে? মোট শক্তিটা বলো, এই মোট শক্তিটা কিসে বসাতে হবে? ইলেকট্রন ভোল্টে। হ্যাঁ, তাহলে ল্যামডা কিন্তু কিসে আসবে? ল্যামডা ইন অ্যাংস্ট্রম। এইটা যদি মনে রাখতে পারো খুবই ভালো। এটা ইভি, চলো বসাবে, অঙ্কটা হয়ে যাবে। এইটা হচ্ছিল আলোচনা। তো আমি বলতে চাইছিলাম যে এই আলোচনাটা অলরেডি আমরা আগে করেছি, নয় কি? আচ্ছা, এবারে দেখো, তোমাদের তারপরে দিয়েছে আলোচনা ক্যাথোড রশ্মি, ইলেকট্রন রশ্মি, এগুলো আমি পড়াচ্ছি না, তোমরা দেখবে। এক্স রশ্মির ব্যবহার দিয়েছে চিকিৎসা ক্ষেত্রে। যেহেতু এক্স রশ্মি চামড়া ভেদ করতে পারে, তাহলে এক্স রশ্মি চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করে বলো? চামড়া ভেদ করতে পারে, কিন্তু আমাদের ভেদ করতে পারে না, হাড়কে ভেদ করতে পারে না। তাই আমরা হাত, বুক, পা ইত্যাদি বিভিন্ন অংশের এক্স রে করতে পারি। অর্থাৎ হাড় ভেঙেছে কি না, হাড়ে যদি ফাটল থাকে তাহলে তার মধ্যে দিয়ে এক্স রে পেরিয়ে যাবে। এছাড়া রেল লাইনে ফাটল, এগুলো নির্ণয় করার জন্য আরও দেখবে অন্যান্য আছে, রেডিওথেরাপি আছে, ক্যান্সার আক্রান্ত চিকিৎসা। আচ্ছা, ফ্লুওরোস্কোপি বলে একটা ব্যাপার আছে, রোগীর দেহের অভ্যন্তরে চলমান ছবি তোলা। রোগীর দেহের অভ্যন্তরে চলমান ছবি, এটা আমিও জানি না। ফ্লুওরোস্কোপি সম্ভবত হবে ওই খাদ্যগুলো চলাচল করে, রক্ত চলাচল করে না, এইগুলোর ছবি হয়তো, বা হয়তো চলমান অবস্থায় ব্যক্তির পেশি ইত্যাদি কেমন আচরণ করছে সেইগুলো হতে পারে, হাড়টার কেমন আচরণ করছে এইগুলো হতে পারে, ওটাকে ফ্লুওরোস্কোপি বলা হতে পারে। এবারে এক্স রশ্মি দু রকম, এটা নিয়ে আমরা আলোচনা করব। এক্স রশ্মি হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তার নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কীভাবে হবে? আমরা জানি
দেখো এক্স রশ্মি কি আলোচনা শুরু করলাম এবার এক্স রশ্মি, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি আর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তাহলে আলোচনা হবে এখন এক্স রশ্মি। প্রথমে আমরা আলোচনা করব বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তো দেখো যদি আমরা আগে এক্স রশ্মি কি পাই সেটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। আমরা একটা পরীক্ষা বলছি, কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট তোমাদের ইয়েতে দেওয়া আছে, দেখবে কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট বইয়ে আছে, ছায়া সাদরা ইত্যাদি বিভিন্ন বইয়ে আছে। কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট বা তার বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন দিয়ে যখন কোনো একটা ভারী টার্গেটটা কীরকম হবে, মলিবডিনাম হতে পারে, ভারী টার্গেটকে আঘাত করো, টাংস্টেন হতে পারে, আঘাত করলো যেমন তামা, টাংস্টেন, মলিবডিনাম ইত্যাদি লক্ষ্যবস্তুকে আঘাত করে, তখন ওই ইলেকট্রনগুলো মলিবডিনামকে আঘাত করার পরে দেখবে ওখান থেকে আর ইলেকট্রন বেরোয় না, বেরোয় উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি বেরোয়। ঠিক আছে, এই যে রশ্মি বেরোয় তার যদি আমরা বর্ণালী বিশ্লেষণ করি এবং আপেক্ষিক প্রাবল্য, তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে আপেক্ষিক প্রাবল্য আমরা যদি প্লট করি বা লেখচিত্র তৈরি করি, এদিকে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে কোন তরঙ্গ দৈর্ঘ্যের তীব্রতা কত বেশি, আর এদিকে প্রাবল্য আপেক্ষিক প্রাবল্য। দেখবো গ্রাফটা এরকম পাচ্ছি, গ্রাফটা দেখবে তো উঁচু এটা নয়, এরকম পাবো। এক্স রশ্মি বর্ণালীটা মোটামুটি এরকম পাবো। তা দেখো এই যে এইগুলো কেন করে, এইগুলোর কি পেয়েছে না, বিন্দু বিন্দু, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন প্রাবল্য, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন প্রাবল্য। তা এই চূড়া, এই একটা চূড়া দুটো চূড়া, এই চূড়াগুলো বাদ দিয়ে বাকিগুলোকে, বাকি যে লেখচিত্রটা সেটা বোঝাচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কিরকম নিরবিচ্ছিন্ন? দেখো একটা পরমাণু আছে, তার মধ্যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে। একটা পরমাণুর বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো আছে। এবারে একটা ইলেকট্রন আসলো, একটা ইলেকট্রন এইদিকে প্রবেশ করলো, দিয়ে এদিকে বেরিয়ে গেল। একটা ইলেকট্রন এদিকে প্রবেশ করলো, দিয়ে এইদিকে গেল। কেন এদিকে গেল বলতে পারবে কেউ? এই নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়েছে। নিউক্লিয়াস দ্বারা কি হয়েছে? আকর্ষিত হয়েছে। একটা ইলেকট্রন এই দিক দিয়ে গেছে, এই দিকে বেঁকে গেল। হোয়াই? এই নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হলো। তাহলে যখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হলো তখন সে ত্বরণশীল হলো কিনা বলো? যখন ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হলো তখন বল প্রয়োগ হলো, আর বল প্রয়োগ হলে কি হবে বলো? বল প্রয়োগ হলে কি হবে? এটা ত্বরণশীল হবে। আর আমরা জানি যে, হ্যাঁ আমরা জানি যে ত্বরণশীল কোনো তড়িৎগ্রস্ত কণা, কোনো ত্বরণশীল তড়িৎগ্রস্ত কণা সর্বদা কি করে? তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ করে। তাহলে এইটা
যখন ত্বরণশীল হবে তাহলে বিভিন্ন সময়, ভালো করে শুনবে, বিভিন্ন সময়, মনে করো এইখানে ত্বরণশীল হলো, ঠিক আছে? তাহলে দেখো ইলেকট্রনের ভর খুব কম আর নিউক্লিয়াসের ভর খুব বেশি। ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে এবং এইভাবে আকর্ষণের ফলে ত্বরণ সৃষ্টি হচ্ছে আর ত্বরণশীল আধানযুক্ত কণা শক্তি বিকিরণ করে। মনে করলাম এই কণাটা ডেল্টা কে পরিমাণ শক্তি বিকিরণ করলো একবার ওই ত্বরণের সময়। এই ডেল্টা কে পরিমাণ শক্তি বিকিরণ করলে পুরো শক্তিটা তো শেষ হবে না, তারপরে আবার ত্বরণশীল হলো, আবার কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে, এইভাবে বারবার শক্তি বিকিরণ করবে। তাহলে এই যে প্রতিবার শক্তি বিকিরণ করছে এটাকে একটা করে সংঘর্ষ ধরে নেওয়া হচ্ছে, এটাকে একটা করে সংঘর্ষ ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো যদি এরকম সংঘর্ষগুলো হয় তাহলে প্রথম সংঘর্ষে মনে করলাম কে0 পরিমাণ শক্তি বিকিরণ করলো প্রথম সংঘর্ষে, তারপরে দ্বিতীয়বারে আবার যখন শক্তি বিকিরণ করলো তখন কে0 হচ্ছে একটু কম, কে0 ডট, কে0 হচ্ছে একটু কম শক্তি বিকিরণ করবে, তারপরে কে0 ডবল ডট তৃতীয়বার যখন সংঘর্ষ হবো, মানে প্রথমবারে যে পরিমাণ সংঘর্ষে শক্তি বিকিরণ করবে দ্বিতীয়বার সংঘর্ষে ততটা শক্তি বিকিরণ করবে না, আমি এটাই বলতে চাইছি। তৃতীয়বার সংঘর্ষে আরো কম পরিমাণ শক্তি বিকিরণ করবে, এইভাবে শক্তির পরিমাণ কমে কমে যাবে। তাই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি হবে, হবে তো কম শক্তি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তোমরা জানো। তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আমরা বিকিরণ এখান থেকে পাবো, এটা বলা গেল, ঠিক তো? এটা এখান থেকে বলা গেল, অর্থাৎ আমি এখান থেকে বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদিকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আমি বিকিরণ পাবো। এরপর আমি বলছি যে যদি বেশি করে না বাবা এরকম, যদি প্রথম সংঘর্ষে, ভালো করে শুনবে, যদি প্রথম সংঘর্ষেই পুরো শক্তিটা চলে গেছে ওই ইলেকট্রনটা প্রথম সংঘর্ষেই তার সমস্ত শক্তি হারিয়েছে, তাহলে কত ল্যামডা হবে? তার ল্যামডা মিন হবে। কেন বলো তো? শক্তি বেশি, ইলেকট্রন বেশি শক্তি হারিয়েছে, তার মানে উৎপন্ন ফোটনের শক্তিও বেশি, তার মানে তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন। আমি আবার বলছি, ইলেকট্রনটি প্রথম সংঘর্ষেই সমস্ত শক্তি হারিয়েছে, তাই বলা যায় যে উৎপন্ন ফোটনের শক্তি সর্বোচ্চ হবে। এবারে উৎপন্ন ফোটনের শক্তি সর্বোচ্চ হলে যে তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যাবে সেই তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন হবে, ঠিক আছে? তাহলে ল্যামডা মিন এইটা হবে কত? 12,412 বাই ই, কিসে না ইন ইলেকট্রন ভোল্ট। এইটা হচ্ছে সবচেয়ে কোনটা, সেটা কোন বিন্দুটা বলতে পারবে? ল্যামডা মিন কোন বিন্দুটা? আমি নাম দিচ্ছি এ বি সি ডি, বলো ল্যামডা মিন কোন বিন্দুটা? এ বিন্দুটা। গুড, এ বিন্দুটা। আর বলো তো এর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কোনো লেখচিত্র পাবো? এর চেয়ে, কেন? সব শক্তিটা বিকিরণ করে এই তরঙ্গটা পাওয়া গেছে, এর চেয়ে বেশি শক্তি বিকিরণ করার বা ইলেকট্রন দ্বারা এর চেয়ে বেশি শক্তি ট্রান্সফার করার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বোঝা গেল। এবারে বলো তোমাদের নিরবিচ্ছিন্ন এক্স রশ্মিতে কোনো প্রবলেম আছে কিনা বলো, আমি তারপর তোমাদেরকে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিটা বোঝাবো। আমি তোমাদেরকে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিটা বোঝাবো, কোনো প্রবলেম আছে বলো? এবার হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কিভাবে সৃষ্টি হয়। দেখো এই যে পরমাণুটার ছবি এঁকেছিলাম সেটা আবার আমাকে আঁকতে হচ্ছে নিউট্রন, প্রোটন, ঠিক আছে?
এই হলো। তো দেখো এটাকে কে কক্ষ বলা আছে, তোমরা জানো এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, বিভিন্ন ইলেকট্রন আছে। ঠিক আছে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে। এবার দেখো একটা ইলেকট্রন, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন গিয়ে করলো কি, এই কে কক্ষের ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দিল, এই ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দিল এবং নিজের সমস্ত শক্তি একে দিয়ে দিল। কি বললাম, একটা ইলেকট্রন গিয়ে তার সমস্ত শক্তি এই কে কক্ষের একটা ইলেকট্রনকে দিয়ে দিল। তা কে কক্ষের ইলেকট্রনটা কোথায় যাবে, যদি বেরোতে পারে ও তাহলে একবারে বাইরে বেরিয়ে যাবে, ইলেকট্রনটা ছিটকে বাইরে বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কে কক্ষ ফাঁকা, কে কক্ষ ফাঁকা মানে কি, কে কক্ষে একটি ইলেকট্রনের ঘাটতি রয়ে গেছে। তা এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য কি হবে বলো, আমি ছবিটা একটু চেঞ্জ করছি, এইটাকে ধাক্কা দিলাম, একটা ইলেকট্রন গিয়ে একে ধাক্কা দিল, এ কোথায় বেরিয়ে গেল বলো, এ বাইরে বেরিয়ে গেল, এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেল, এ তো নিজেও বাইরে গেল আর এও বাইরে গেল, দুটো ইলেকট্রনই বাইরে চলে গেল। তাহলে কে কক্ষে এখন কটা ইলেকট্রন আছে, একটা, দুটো থাকার কথা ছিল, এখন কটা আছে, একটা বাইরে চলে গেছে। সঙ্গে সঙ্গে এখন একটা আছে, সঙ্গে সঙ্গে এল কক্ষ থেকে একটা ইলেকট্রন নেমে আসতে পারে, বা এম কক্ষ থেকে একটা ইলেকট্রন নেমে আসতে পারে কিনা বলো। পাশাপাশি তোমার বাড়িতে যদি কোনো ঘটনা হয় বা কোনো বাড়িতে আগুন লাগে বা কিছু হয়, তাহলে কারা আসবে, পাশের বাড়ির লোকেরা আসবে না দূরের বাড়ির লোকেরা আসবে আগে বলো। হ্যাঁ, পাশের বাড়ির লোকেরা আসবে, ঝগড়া টগড়া হলে আলাদা ব্যাপার। ঠিক আছে, তো কে কক্ষে সবসময় দেখবে ওই এল কক্ষ থেকে ইলেকট্রন আসতে পারে। তো এই সময় এল কক্ষ থেকে যে ইলেকট্রনটা আসলো তার জন্য যে বিকিরণটা বেরোবে সেটাকে বলা হচ্ছে কে আলফা। কি বললাম, কে আলফা। যদি এম কক্ষ থেকে নেমে আসে ইলেকট্রনটা, তার ক্ষেত্রে যে বিকিরণটা হবে এটাকে বলা হচ্ছে কে বিটা। বলো, এম কক্ষ থেকে কোনো বিকিরণ যদি আসে তাহলে সেটাকে বলা হবে কে বিটা। তাহলে কোনটা তোমাদের বেশি প্রয়োজন বলো, এই কোনটা বেশি পাওয়া যাবে, হ্যাঁ কে আলফা। তাহলে তার চূড়াটা বড় হবে কে আলফা, এটা কে বিটা। তো কার চূড়াটা বড় হলো, মানে আমি বলতে চাইছি চূড়া বড় মানে বলতে চাইছি যে তার তীব্রতা বেশি। এখানে তোমাদের আপেক্ষিক তীব্রতা ছিল, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে যে ট্রানজিশনটা বেশি হবে, অর্থাৎ যে কক্ষ থেকে যে কক্ষে ইলেকট্রন, বলো প্রথম কক্ষের ইলেকট্রন যদি বেরোয় তাহলে কোন ট্রানজিশনটা বেশি হবে, কে আলফা বেশি হবে। কে আলফা যদি বেশি বেরোয় অর্থাৎ ওই আলোটা বেশি বেশি দেখাবে, ওই তরঙ্গটার ইন্টেন্সিটি বেশি হবে, ওই তরঙ্গটা বেশি পরিমাণে বেরোবে। তাই এর তীব্রতা দেখো কোথায় চলে গেছে, অনেক বেশি এর তীব্রতা। এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্য, তার তীব্রতা কোথায় চলে গেছে দেখো কত বেশি। আর কে বিটা অর্থাৎ এম কক্ষ থেকে কে কক্ষে আসার সম্ভাবনা একটু কম, তাহলে কি হবে কে বিটা, এই চূড়াটা অত বেশি বড় হবে না। ঠিক আছে, তো এইটা হলো কে আলফা এবং কে বিটা। পরে মুছলে আমি আমার আজকে আর বেশি সময় নেই, নাহলে করে দিতাম। পরে মুছলে এই কে আলফা এবং কে বিটা এর যে কম্পাঙ্ক, ভালো করে শুনবে, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এর সঙ্গে কম্পাঙ্কও থাকবে। এর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এর কম্পাঙ্ক থাকবে, এর কম্পাঙ্ক থাকবে, দুটো ভিন্ন ভিন্ন। তার সঙ্গে মুছলে পরমাণুর বৈশিষ্ট্যটাকে জুড়ে দেন এবং বলেন যে এই কম্পাঙ্কগুলোর যে বর্গমূল তার সঙ্গে পরমাণু ক্রমাঙ্কের সম্পর্ক আছে, সেটা পরের দিন আমরা দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে।